জি স্যার, ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আরেকটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় শুরু করছি। অধ্যায়টির নাম হচ্ছে পর্যায়বৃত্তিক গতি। তো আমরা শুরুতে এই পর্যাবৃত্তিক গতি কাকে বলে এটা সংজ্ঞাটা আগে আমরা জেনে নেব। এই সংজ্ঞাটা জানার পরে আমরা আস্তে আস্তে মূল পড়াটার দিকে ধাবিত হব। তো দেখো, শুরুতে আমরা পর্যাবৃত্ত গতি কাকে বলে এই সংজ্ঞাটা আমরা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, পর্যাবৃত্ত গতি হচ্ছে যে কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে সে তার গতিপথের পার্টিকুলার একটা বিন্দুকে, নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে অতিক্রম করে যায় তাহলে এরূপ গতিকে বলা হয় তোমার পর্যায়বৃত্ত গতি। তো যেমন আমরা মহাকর্ষ অধ্যায় পড়ে এলাম না, যে সূর্যকে কেন্দ্র করে, ধর মাঝখানে এখানে একটা সূর্য আছে, এটা সূর্য, তো সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে পৃথিবীর যে ঘূর্ণন গতি, তাহলে এটা হচ্ছে তোমার পৃথিবী, এটা হচ্ছে তোমার পৃথিবী, আর্থ, EARTH, আর্থ মানে হচ্ছে পৃথিবী, আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে তোমার সান। তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি ঘূর্ণনশীল। তাহলে বলতো এই যে পথটা, তাহলে এই গতিটাকে আমরা কি গতি বলতে পারি? পর্যাবৃত্ত গতি বলতে পারি। কেন? কেননা এই আর্থ, পৃথিবী, তার গতিপথের কোন একটা নির্দিষ্ট বিন্দুকে, ধরো আমরা বিন্দুর নাম দিলাম ধরো এ বিন্দু, তার এই এ বিন্দুটাকে তার গতিপথের কোন একটা নির্দিষ্ট বিন্দু এ কে নির্দিষ্ট সময় পর পর বলতো একই দিক থেকে অতিক্রম করে যাচ্ছে না, তাহলে এই গতিটাকে জি আমরা স্যার। কি গতি বলবো? পর্যাবৃত্তিক ইয়েস স্যার, গতি বলবো। পর্যাবৃত্তিক গতি। পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্তিক গতির মূল কনসেপ্টটা হচ্ছে যে সে তার গতিপথের পার্টিকুলার একটা বিন্দুকে, নির্দিষ্ট একটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে যাবে, তাহলে এই গতিটার নামই হচ্ছে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, এই যে নির্দিষ্ট সময় পর পর যেটা বলা হচ্ছে, বলতো এ থেকে যাত্রা শুরু করে ওই সূর্যটা যদি আবার ঘুরে এ তে আসে, তাহলে এখানে আসলে কি একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হলো না? তাহলে এই নির্দিষ্ট জি সময়টাকে স্যার। আমি কি নামকরণ করব বলতো? নর্মাল পর্যায়কাল এটা হবে। পর্যায়কাল। পর্যায়কাল। তার মানে কি, সে পর্যায়কাল সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে যাবে। এই পর্যায়কাল সময় পর পর মানে যেটা বলা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, ওই নির্দিষ্ট সময়টার নাম অ্যাকচুয়ালি কি? পর্যায়কাল। তাহলে তোমার কনসেপ্টটা হচ্ছে যে সে তার গতিপথের কোন একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বা পর্যায়কাল সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে যাবে। তো এই জাতীয় গতিকে বলা হয় তোমার পর্যায়বৃত্তিক গতি। দেখে সংজ্ঞাটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা, একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা সংজ্ঞাটা? এটার অনেক উদাহরণ আছে, ইয়েস স্যার, ক্লিয়ার। অনেক উদাহরণ আছে, বহু উদাহরণ আছে এই পৃথিবীতে পর্যাবৃত্ত গতির উদাহরণ। যেমন আমরা যে হাতে যে ঘড়ি আমরা ব্যবহার করি, কাঁটা যে ঘড়িগুলো আছে, তো এই ঘড়িগুলোর ক্ষেত্রে আমরা কি দেখি বলতো? তোমার এখানে আমি যদি একটা ঘড়ি হালকা ভাবে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কি লেখা থাকে? 12 লেখা থাকে, আর নিচের দিকে কি লেখা থাকে? 12 বরাবর 6 লেখা থাকে, এইদিকে হচ্ছে তোমার 3, আর এই পাশে হচ্ছে 9, মাঝখানে কিন্তু আরো অনেকগুলো থাকবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, এরপরে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এগুলো তো জানা আছে তাই না তোমাদের? তো এখন বলো তো, এই যে আমি যদি এখানে একটা ঘড়ির, যদি আমি এখানে সেকেন্ডের কাঁটাটা একটু বিবেচনা করি, 3টা কাঁটা আছে এখানে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। তো বলো তো এই সেকেন্ডের কাঁটা, এই যে এক লিখা আছে যে বিন্দুটা, এই যে বিন্দুটা, ধরো এই বিন্দুটার নামকরণ করলাম আমরা এ বিন্দু। তো বলো তো এই এ বিন্দুটাকে এই সেকেন্ডের কাঁটাটা কিভাবে ঘুরতেছে, প্রদক্ষিণ করছে বলো তো? এটা নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করে যাচ্ছে না একই দিক থেকে? জি স্যার। জি স্যার। তাহলে ঘড়ির কাঁটার গতি কি গতি বলবো আমরা? পর্যাবৃত্তিক গতি বলবো আমরা। পর্যাবৃত্ত গতি। অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। তো আমরা অত উদাহরণের দিকে যাব না, তোমরা নিজেরাই খুঁজে বের করতে স্যার, পারো। তাহলে বলো। ইঞ্জিনের পিস্টনের গতি স্যার পর্যাবৃত্ত গতি না? না, ইঞ্জিনের পিস্টনের গতি ওটা পর্যাবৃত্তিক গতি না, ওটা হচ্ছে স্পন্দন গতি বলা হয়। সেটার দিকে আমরা যাব, আস্তে আস্তে যাব। তবে ওই স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, সেটার ব্যাখ্যা আছে, আমরা যাব, ওইদিকে যাব, আস্তে আস্তে যাব। তো এখন বলো, ইঞ্জিনের পিস্টনটা আসলে তোমার বৃত্তাকারী এভাবে ঘুরে না, কিন্তু ইঞ্জিনের পিস্টনটা কিন্তু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এভাবে গতিশীল থাকে। তো সেই গতির নাম হচ্ছে তোমার স্পন্দন গতি বা সন্দিত গতি বলা হয়। ঠিক আছে, তো সেটাতে আমরা যাবো। তাহলে পর্যাবৃত্ত গতির ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? তাহলে আমি আবারও সংখ্যাটা বলছি না যে স্যার। তোমার কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে সে তার গতিপথের কোন একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে যায়, তাহলে এ জাতীয় গতিকে তোমার কি বলা হয়? পর্যাবৃত্ত গতি বলা হয়। তো এই গতিটা আবার দুই প্রকারের আছে। এই পর্যাবৃত্ত গতি হচ্ছে দুই প্রকার। এক নাম্বার যে গতি, সেটাকে বলা হয় স্থানিক। স্থানিক বলতে বোঝানো হচ্ছে স্পেশিয়াল, স্থান মানে যে বস্তুর গতিটা বা স্থানাঙ্কটা বা রাশিটা
তোমার স্থানের সাপেক্ষে বা দূরত্বের সাপেক্ষে যদি পরিবর্তন হয় সেই গতিটাকে বলা হয় তোমার স্থানিক পর্যাবৃত্ত গতি। তো তাহলে আমি দেখো সংজ্ঞা অলরেডি আমি লিখে বলে দিয়েছি, কিন্তু স্থানিক পর্যাবৃত্ত গতি স্থান বলতে আসলে বোঝানো হচ্ছে সরণ বা দূরত্ব। স্থানিক বলতে কি বোঝানো হচ্ছে? স্পেসের সাপেক্ষে, মানে দূরত্বের সাপেক্ষে যদি কোনো রাশি বা কোনো বস্তুকণার গতি যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেই গতিটাকে আমরা কি বলবো? স্থানিক পর্যাবৃত্ত গতি। ইংলিশে বলা হয় স্পেশিয়াল পিরিয়ডিক মোশন। স্পেশিয়াল বলতে বোঝানো হচ্ছে স্থান, দূরত্ব, সরণ যেটাকে আমরা বলি। তো এইটার উদাহরণ কি হতে পারে বলতো? তাহলে কার সাপেক্ষে এই গতিটা পুনরাবৃত্তি হবে? উত্তর হচ্ছে স্থানের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে বা সরণের সাপেক্ষে এটার পরিবর্তন হবে, গতিটা পুনরাবৃত্তি হবে। তো এইটার উদাহরণ কি হতে পারে বলতো? এটাও প্রকৃতিতে অনেক উদাহরণ আছে। বলতো কি হতে পারে উদাহরণ? তোমরা একটু নিজেরা চিন্তা করো তো। যেমন আমাদের এই যে ইলেকট্রিক লাইন যে সাপ্লাই দেওয়া হয়, ধরো এইটা একটা খুঁটি, এইটা আর একটা খুঁটি, এইটা আর একটা খুঁটি, এইটা আর একটা খুঁটি। তো এই খুঁটিতে কি আছে? তোমার ইলেকট্রিক তারগুলো আছে, তাই না? এই ইলেকট্রিক তারগুলো আছে। তো বলো তো, তুমি যদি ডান দিকে গতিশীল থাকো তাহলে পৃথিবীর কোনো জিনিসই তো পরম না, তাই না? সবগুলোই কি আপেক্ষিক, গতিশীল। তো তুমি যদি ডান দিকে যাও, ম্যান যদি ডান দিকে যায়, তাহলে এই ম্যান এই খুঁটিটাকে কোন দিকে যেতে দেখবে বলো তো? গতিবিদ্যার কনসেপ্ট থেকে বলো। পিছন দিকে স্যার, মানে পেছন উল্টা দিকে যাবে, দিকে। পেছন দিকে যাবে। আচ্ছা, এখন বলো তো, এই যে খুঁটিগুলো, এই খুঁটিগুলোর যে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি যে দূরত্ব, এই দূরত্বগুলো কি সমান থাকে? তার মানে কি এই খুঁটিগুলো যে পুনরাবৃত্তি হচ্ছে এই গতিগুলো, তাহলে কি একটা নির্দিষ্ট স্থান পর পর একটা দূরত্ব, ধরো এই দূরত্বটাকে আমি নামকরণ করলাম, ধরো তোমার 150 মিটার, এটা হচ্ছে 150 মিটার। তাহলে পরে খুঁটির দূরত্ব কত হবে? 150 মিটার। তাহলে এখন বলো এটা কার সাপেক্ষে এই খুঁটিটার গতি পুনরাবৃত্তি হচ্ছে? তুমি যখন ডান দিকে যাচ্ছ, কারণ খুঁটিটা যে বাম দিকে যাচ্ছে, তাহলে কতদূর পর পর এই গতিটা পুনরাবৃত্তি হচ্ছে? উত্তর হচ্ছে 150 মিটার। তাহলে এই যে গতিটা, খুঁটির যে গতিটা, এটা কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে? স্থানের সাপেক্ষে, স্থানের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার, স্থানের সাপেক্ষে। এগুলো অসংখ্য উদাহরণ আছে। এই যে আমরা যে আমাদের বাসা বাড়িতে যে আমরা জানালা স্থাপন করা হয়, এই জানালাতে যে রড গুলো ব্যবহার করা হয়, তো ধরো এটা একটা রড, তারপরে নির্দিষ্ট দূরত্ব পরে আরেকটা রড, আরেকটা রড। তাহলে এই যে এগুলো কি একটা নির্দিষ্ট দূরত্ব পর পর কি আছে? সাজানো আছে না? তারপরে কঠিন পদার্থ যে কেলাস তৈরি করে, ক্রিস্টাল, তাহলে এই কঠিন পদার্থের অভ্যন্তরে যে অণুগুলো আছে, এই অণুগুলো কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর পর এটা অবস্থান করে। তাহলে এইগুলো কি গতি আসলে? এই মানে এই রাশিটার যে পুনরাবৃত্তি হচ্ছে, এটা কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে? সেটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে, স্থানের সাপেক্ষে। স্যার পানি ঢেউ তো হবে না স্যার? পানির ঢেউ হ্যাঁ হ্যাঁ যেরকম। হ্যাঁ, অসংখ্য উদাহরণ আছে, বললাম তো অসংখ্য উদাহরণ আছে। তাহলে এই সমস্ত গতি তোমার কি হবে যদি স্থানের সাপেক্ষে পরিবর্তন হয়? স্থান বলতে আমরা কি বলছি? দূরত্ব বা সরণ, একটা নির্দিষ্ট দূরত্ব বা সরণ, এইগুলোর সাপেক্ষে যদি পরিবর্তন হয় সেটাই হচ্ছে স্থানিক পর্যাবৃত্তিক গতি। আর আরেকটা গতি আছে, সেটাকে বলা হচ্ছে কালিক। তো কালিক মানে কি তোমরা নিজেরা একটু বলো তো এখন। সাজিদ বলো। কাল বলতে সময় সাপেক্ষে, সময় বুঝাচ্ছে স্যার, কাল দ্বারা। হ্যাঁ, কালিক পর্যায়বৃত্ত গতি। তাহলে এখন বলো, সংজ্ঞাটা বলে দাও। 1 মার্কের সংজ্ঞা পরীক্ষা এলে কি লিখবে? পর্যায়বৃত্ত গতি, কালিক পর্যায়বৃত্ত গতি। বলো, কে বলতে যদি পারো? নির্দিষ্ট সময় স্যার, মানে কোন গতি এমন যদি হয় যে নির্দিষ্ট সময় পর পর একই অবস্থা লাভ করে স্যার। হ্যাঁ, মানে এই গতিটা কার সাপেক্ষে পরিবর্তন হবে? কালের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে সময়ের স্যার। সাপেক্ষে গতিগুলো কি হবে? সময়টা পুনরাবৃত্তি নির্দিষ্ট। হবে। তো এখন বলো তো, এগুলোরও তো বহু উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। এই যে তোমার যে ঘড়ির যে গতিটা, এটাও কি সময়ের সাপেক্ষে এটা পরিবর্তন হচ্ছে, কোন একটা গতি বারবার। তাহলে এটা কালিক পর্যাবৃত্তিক গতি। আরো বাস্তব উদাহরণ দিয়ে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে তোমার এই যে তোমার সরল দোলকের যে গতি, সরল দোলকের গতিটা কালিক পর্যাবৃত্তিক গতি। এগুলোর দিকে আমরা আস্তে আস্তে যাবো, সরল দোলকের গতির দিকে আজকে আমরা যাব। আর একটা বাস্তব উদাহরণ কি হতে পারে কালিক পর্যাবৃত্ত গতির? সেটা হচ্ছে যে আমরা যে 16ই ডিসেম্বর পালন করি, 16ই ডিসেম্বর যে একটা দিবস বা একটা রাশি, তা এটা কি কতদিন পর পর এটা পুনরাবৃত্তি হচ্ছে বলো তো? 16ই ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস, 1 বছর পর পর, 1 বছর পর পর হচ্ছে দিবস। তারপরে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে ঘূর্ণন গতি, এটা কত দিনে ঘুরছে তোমার? একবার 365 দিনে, তাই না? তো এইরকম অসংখ্য উদাহরণ আছে। এগুলো হচ্ছে কালের সাপেক্ষে যদি তোমার ওই রাশিটি পুনরাবৃত্তি হয়, ওই গতিটার পুনরাবৃত্তি হয়, সেটাই হচ্ছে কালিক পর্যাবৃত্ত গতি। 16ই ডিসেম্বর তো জানো, 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের ভাষার জন্য অনেকে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আবার 14ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বিশ্ব কি দিবস? ভালোবাসা দিবস। হ্যাঁ, অয়ন দেবনাথ, শুনতে পাচ্ছ? অয়ন
নয়ন স্যার দেবনাথ বুদ্ধিজীবী দিবস। হ্যাঁ, বুদ্ধিজীবী দিবস। 14 বুদ্ধিজীবী ফেব্রুয়ারি। দিবস। 14 ফেব্রুয়ারি কি 14 ফেব্রুয়ারি বুদ্ধিজীবী দিবস। বিশ্ব ভালোবাসা দিবস। 14 বিশ্ব ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। বুদ্ধিজীবী দিবস কে বলেছে? আচ্ছা, এটা হচ্ছে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। এটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এগুলো ভুলে গেলে তো হবে না, এগুলো তো মাথার মধ্যে রাখতে হবে কবে কোন দিবস। আবার তোমার মা দিবস, বাবা দিবস, বহু দিবস আছে। এই দিবসগুলোর তাৎপর্যগুলো জানতে হবে, সেই অনুসারে তোমাদের কাজ করতে হবে। তাহলে কালিক বলতে বোঝানো হচ্ছে যে সময় সাপেক্ষে যদি এই গতিগুলোর পুনরাবৃত্তি হয়, তো এই যে গতিগুলো বলা হলো এগুলো সবই হচ্ছে সময় সাপেক্ষে এগুলোর পুনরাবৃত্তি হয়, এই জন্য এগুলোকে বলা হয় কালিক পর্যাবৃত্ত গতি। তো আমি এতক্ষণ যে বিষয়টা পড়ানো হলো, এখান থেকে পরীক্ষায় কি আসে জানো? পরীক্ষা আসে হচ্ছে যে তোমার পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা পরীক্ষা আসে। আর স্থানিক পর্যাবৃত্তিক গতি, কালিক পর্যাবৃত্তিক গতি এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তারপরও জেনে রাখবো আর কি। এবং এগুলো কিন্তু আবার এক্সাম্পলে আসে পরীক্ষায়, যে কোনটা নিচের কোনটি স্থানিক পর্যাবৃত্ত গতি। পারা যাবে না? ওই যে অবজেক্টিভে যদি পরীক্ষা আসে, এমসিকিউ পরীক্ষা আসে। জি স্যার, পারা যাবে স্যার। এটা- একটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ বলো। স্যার ওই যে সূর্যের চারপাশে স্যার যে পৃথিবীর যে গতিটা স্যার, স্যার এটা কি স্যার স্থানিক পর্যাবৃত্তিক গতি নাকি স্যার কালিক? কাল, একটা নির্দিষ্ট সময় পর পর এটা কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। ও আচ্ছা। এটা অনেকগুলো গতি আবার একসাথে দুইটাও হতে পারে, স্থানিকও হতে পারে, কালিকও হতে পারে। যেমন সরল দোলকের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, স্প্রিং এর ক্ষেত্রে বলতে পারি। স্প্রিং এর যে গতিটা, ওই যে আমরা কারসাজি ক্ষমতা অধ্যায়ে পড়ে এসেছি, যে একটা স্প্রিং এর বাম প্রান্ত আটকানো, ডান প্রান্তটা ভরযুক্ত করেছে, এবার এটাকে টেনে ছেড়ে দিলে তাহলে এটা কি ডানে বামে এইরকম গতি থাকে না? তাহলে এই গতিটা তো স্থানের সাপেক্ষেও পরিবর্তন হয়, আবার সময়ের সাপেক্ষেও পরিবর্তন হয়। সুতরাং কিছু কিছু গতি আছে যেগুলো স্থানিকও হতে পারে, কালিকও হতে পারে, অনেক কিছু অনেক মানে ব্যাপার আছে আর কি। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে পর্যাবৃত্তিক গতির সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা একটু ভালো করে মাথার মধ্যে রাখবে। আচ্ছা, এবারে আমরা একটু গুরুত্বপূর্ণ টপিকের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে স্পন্দন গতি কাকে বলে বা স্পন্দিত গতি কাকে বলে। স্পন্দিত গতি বা স্পন্দন গতি কাকে বলে? কেউ পারো এই কথাটার নাম শুনেছো কখনো তোমরা? স্পন্দিত অথবা স্পন্দন গতি বলো তো কাকে বলে? স্যার পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই দিকে তার বিপরীত দিকে, মানে একই বিপরীত দিকে অতিক্রম করে। হ্যাঁ, স্পন্দন গতি বা স্পন্দিত গতি বা স্পন্দন গতি। তাহলে কি বলা হচ্ছে, যে কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে সে তার গতিপথের কোন একটা নির্দিষ্ট বিন্দুকে পর্যায়কালের অর্ধেক সময় একদিক থেকে অতিক্রম করে যাবে, আর বাকি অর্ধেক সময় একই পথে বাট বিপরীত দিক থেকে অতিক্রম করে যাবে, এই জাতীয় গতিকে বলা হয় স্পন্দিত গতি বা স্পন্দন গতি। এটার উদাহরণ কি? যেমন আমরা যে সরল দোলক তৈরি করি না, এই যে সরল দোলক, দেখো এখানে আমি একটু এক্সাম্পল পেন্ডুলাম। হ্যাঁ, পেন্ডুলাম, যেটা ইংলিশে বলছো তোমরা পেন্ডুলাম, এটাকে বাংলায় বলা হয় সরল দোলক, সিম্পল পেন্ডুলাম যেটা। এই সরল দোলকটাকে বলো তো, আমরা কারসাজি ক্ষমতা অধ্যায় পড়ে এসেছি এগুলো। তো বলো তো সরল দোলকটাকে ববটাকে যদি আমি এখান থেকে টেনে এ বিন্দু থেকে ছেড়ে দিই তাহলে কি হয় বলো তো? তাহলে এ বিন্দু থেকে কি সাম্যাবস্থা ক্রস করে আবার বাম দিকে যাবে, তার মানে এটা কি হতে থাকবে? স্পন্দিত হতে থাকবে। তাহলে বলো তো এই যে তোমার এটা যে এ থেকে বাম প্রান্তে যাচ্ছে, আবার বাম প্রান্ত থেকে যাবার এ তে যাচ্ছে, তাহলে এটা কি একদিক থেকে কি শুধু অতিক্রম করে যাচ্ছে নাকি উভয় দিক থেকে অতিক্রম করে যাচ্ছে? বলো। উভয় দিক থেকে স্যার, উভয় দিক থেকে অতিক্রম করে যাচ্ছে। এই যে উভয় দিক থেকে অতিক্রম করে গেলে এই গতিটার নামই হচ্ছে তোমার স্পন্দিত গতি বা স্পন্দন গতি। এবং কিভাবে অতিক্রম করে যাচ্ছে? কন্ডিশন হচ্ছে যে পর্যায়কালের অর্ধেক সময় একদিক থেকে অতিক্রম করে যাবে, আবার বাকি অর্ধেক সময় ওই একই পথে বিপরীত দিক থেকে অতিক্রম করে যাবে। তাহলে এই যে গতিটা, এই গতিটার নামই হচ্ছে তোমার স্পন্দন গতি। আমরা যে এই যে কারসাজি ক্ষমতা অধ্যায়ে আরেকটা জিনিস পড়ে এসেছি না, এই যে স্প্রিং, এই যে ধরো আমি এখানে একটা স্প্রিং তোমার ড্রয়িং করলাম, এই স্প্রিং এর এই প্রান্তে এম কেজি ভরে একটা কণা যুক্ত করা হলো, এম কেজি ভরে কণা। এম কেজি ভরে কণাটা যদি দেখো তো মনে পড়ে কিনা, তোমার x=0 রেখার উপরে থাকে, তাহলে এম কেজি ভরে কণা যদি ওই ভার্টিক্যাল x=0 রেখার উপরে থাকে, তাহলে স্প্রিং এর এই অবস্থার নাম হচ্ছে স্বাভাবিক অবস্থা। আর এই এম কেজি ভরে কণা যদি ওই x=0 এই রেখার উপরে না থাকে, তাহলে সেটা স্প্রিং এর কি অবস্থা? অস্বাভাবিক অবস্থা। অস্বাভাবিক অবস্থা বলতে এখানে দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে স্প্রিং এর সংকোচন এবং আরেকটা কি প্রসারণ হয়। এগুলো তো আমরা পড়ে এসেছি কারসাজি ক্ষমতা অধ্যায়ে। গতকাল একটা ক্লাসে পড়াইতে গিয়ে ওরা মনে নাই, ভুলে গিয়েছে, তার মানে ওরা লেখাপড়ার মধ্যে ছিল না। আমি নিজে ওই সেকশনে ক্লাস টিচার, তোমরা অনেকে মনে রেখেছো, তো তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, এখন বলো তো এই যে তোমার প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র,
এখন বলো কোনটা কি অবস্থায় আছে? প্রথম চিত্রে স্প্রিংটার কি অবস্থা? স্বাভাবিক অবস্থা। দ্বিতীয়টা স্বাভাবিক অবস্থা বা সাম্যাবস্থায় আছে। প্রসারণ অবস্থা। আর প্রসারণ তৃতীয়টা অবস্থা, হচ্ছে সংকোচন অবস্থা। বলো তো সংকোচন অবস্থা। হ্যাঁ, স্প্রিং এর এই সংকোচন প্রসারণের ক্ষেত্রে বলতো ওই এমকেজি ভরে কণাকে যদি আমি এখানে এ তে এনে টেনে ছেড়ে দিই, তাহলে কি ওই এমকেজি ভরে কণা কি ওই এ বিন্দুতে থাকবে নাকি সাম্যাবস্থার দিকে যাবে? সাম্যাবস্থা বিন্দুটা সাম্যাবস্থার দিকে ধাবিত হবে, স্বাভাবিক অবস্থার দিকে যাবে। হ্যাঁ, স্বাভাবিক অবস্থার দিকে যাবে। আবার তৃতীয় চিত্রে সংকোচন অবস্থা যে করেছো তুমি, তো সেই ক্ষেত্রে কি এই এমকেজি ভরে কণা কি এই এতেই অবস্থান করবে নাকি এক্স ইকুয়াল টু 0 সাম্যাবস্থানের দিকে যাবে? সাম্যাবস্থানের দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখ বলো তো, এই যে তোমার এই এমকেজি ভরে কণাকে যখন তুমি টেনে ছেড়ে দিচ্ছ বা সংকোচন করে যখন তুমি ছেড়ে দিচ্ছ, সংকোচন প্রসারণ কিন্তু ইনিশিয়ালি অ্যাপ্লাইড ফোর্স করবে। এবারে অ্যাপ্লাইড ফোর্সটা যদি বাহ্যিক বল যেটা বলা হয় এক্সটার্নাল ফোর্স, সেটা যদি তোমার এলিমিনেট করা হয়, সরিয়ে নেওয়া হয়, তাহলে বলো তো এমকেজি ভরে কণাটা তাহলে এ থেকে কোথায় যাবে? সাম্যাবস্থায় যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই এমকেজি ভরে কণা কি এট এ টাইম, অর্থাৎ একবার এই এক্স ইকুয়াল টু 0 রেখার উপরে এসে কি স্থির হয়ে যাবে, নাকি গতি জড়তার কারণে সে সাম্যাবস্থা ক্রস করে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে পাশাপাশি দুলতে থাকবে, তৃতীয় চিত্রের ক্ষেত্রে সাম্যাবস্থা থেকে ডান দিকে যাবে? বলো তো। এটা স্যার একবার মানে তৃতীয়টাতে একবার ডান দিকে যাবে আবার আসবে, মানে জড়তা। তার মানে এটা কিছু সময় ডানে বামে কি হচ্ছে বলো, এরকম একটা গতি তৈরি করছে, ছন্দিত হচ্ছে। তাহলে এই যে এই গতিটার নাম কি বলো তাহলে? স্পন্দন গতি। এটা আমরা আনুভূমিক স্প্রিং নিয়েছি। তুমি যদি একটা ভার্টিক্যাল স্প্রিং নাও, নিচে যদি ভার দাও, তোমরা এক্সপেরিমেন্ট নিশ্চয়ই তোমরা করেছো, তাহলে ওই যে তোমরা নিচে যে ওয়েট দাও, এই ওয়েটটাকে যদি হালকা টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা কি স্প্রিংটা উপরে নিচে কি হচ্ছে? সংকোচন প্রসারণ হচ্ছে। তাহলে তার গতিপথের পার্টিকুলারটা বিন্দুকে কি উভয় দিক থেকে অতিক্রম করে যায়। আবার আনুভূমিক স্প্রিং এর ক্ষেত্রে তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, তাই না? আমরা যদি এখানে একটা বিন্দু বিবেচনা করি, ধরো এই বিন্দুটার নামকরণ করলাম আমরা পি বিন্দু, তাহলে এই এমকেজি ভরে কণাটা কি ডান থেকে বামে যাওয়ার সময় একবার অতিক্রম করে যাবে পি বিন্দুটাকে, আবার বাম থেকে ডান দিকে যাওয়ার সময় অতিক্রম করে যাবে। তার মানে কি এটা উভয় দিক থেকে অতিক্রম করে যাচ্ছে, এই জন্য এই গতির নাম হচ্ছে স্পন্দন গতি বা স্পন্দিত গতি। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, এবারে এখানে আরেকটি কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এই কথাগুলোর, এই যে স্পন্দন গতি বা স্পন্দিত গতি বলা হলো, সেটার সাথে আরেকটা কথা যুক্ত করা হয়, সেটা হচ্ছে সরল স্পন্দিত গতি বলা হয়। সরল একটা কথা এখানে যুক্ত করা হচ্ছে, একই জিনিস একই কনসেপ্ট, জাস্ট আলাদা একটা নামকরণ এসছে। সরল স্পন্দিত বা স্পন্দন গতি বলা হয়, বা অনেক সময় সরল দোল গতি বলা হয়। সরল দোল, এই যে সরল দোলকের যে গতি, এটাই হচ্ছে তোমার সরল স্পন্দিত স্পন্দন গতি, সরল দোল গতি। তো এইটার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এভাবে দিই যে এটার ক্ষেত্রে তোমার ওই যে হয়, তোমার তার গতিপথের কোন একটা নির্দিষ্ট বিন্দুকে উভয় দিক থেকে অতিক্রম করে যায়। সাথে এখানে আরেকটা কথা আমরা একটু যুক্ত করব, সেটা হচ্ছে যে তোমার এই সরল স্পন্দিত বা সরল দোল গতি বা সরল দোলন গতি অনেক সময় বলা হয়, যেখানে দন্তা ন অনেক সময় লেখা হয়, সেম জিনিস। তো এই গতিটার ক্ষেত্রে আরেকটা কথা একটু যুক্ত করে দিবা, যে এই গতিটার ক্ষেত্রে ওই বস্তুটার উপরে যে বল বা ত্বরণ কাজ করবে, এই বল বা ত্বরণটা সবসময় সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত। এটা বল দিয়েও বলতে পারো, আবার ত্বরণ দিয়েও বলতে পারো, দুটা দিয়েই বলা যায়। যেমন বলো তো, তোমরা কার্যশক্তি ক্ষমতা অধ্যায়ের কনসেপ্ট একটু মনে করো। আচ্ছা বলো তো, দ্বিতীয় চিত্রে এই যে স্প্রিংটার যে প্রসারণ করা হলো বা সংকোচন করা হলো, এক্ষেত্রে কিন্তু আমরা স্প্রিং এর ভর যেটা আছে, এই স্প্রিং এর ভর অর্থাৎ মাস অফ স্প্রিং, এটাকে আমরা নেগলেক্ট করব। স্প্রিং এর ভর নগণ্য, এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দিব। স্প্রিং এর ভর কাউন্ট হলে কিন্তু আলাদা হিসাব আছে, তো সেইগুলোতে আমরা আস্তে আস্তে যাব, পরে যাব। আপাতত আমরা শুধু এই যে ডান দিকে যে এমকেজি ভরে কণা যুক্ত করেছি, এটা নিয়ে শুধু আমরা কাজ করব। এবং এই এমকেজি ভরে কণাটা যে তলের উপর দিয়ে গতিশীল হবে, সেখানে কোনো ঘর্ষণ নাই। ঘর্ষণটা আমরা একটু ঘর্ষণলেস মিডিয়াম আমরা বিবেচনা করছি, ঘর্ষণ নাই। তার মানে আমরা কোন কেসটা বিবেচনা করতেছি বলো? আদর্শ কেস। আদর্শ কেসের ক্ষেত্রে আমার এখানে কোনো ঘর্ষণ নাই। তাহলে সেক্ষেত্রে বলো তো, এই এমকেজি ভরে কণাটাকে টেনে ছেড়ে দিলে কি হবে? সারা জীবনে কি স্পন্দিত হতে থাকবে না ডানে বামে? ঘর্ষণ নাই। কিন্তু বাস্তবে কি আছে বলো তো? ঘর্ষণ আছে। ফলে কি দেখা যায় যে তোমার এই যে সরল দোলকে যদি তুমি টেনে ছেড়ে দাও, বা এই যে স্প্রিং এর এমকেজি ভরে কণাকে যদি ডানে টেনে ছেড়ে দাও, তাহলে এটা কি হয়? কিছু সময় স্পন্দিত হয়ে তারপরে আস্তে আস্তে থেমে যাবে, অবস্থায় এসে স্থির হয়ে যায়। তাহলে এটা কেন স্থির হচ্ছে? ঘর্ষণ বলের কারণে। গতির বিপরীতমুখী একটা বল আছে, সেই বলগুলোর কারণে কিন্তু এটা কি হয়ে যায়? স্থির হয়ে যায়। কিন্তু যদি ওই গতির বিপরীত মানে গতির বিরুদ্ধে যদি বল না থাকতো, তাহলে নিউটনের প্রথম সূত্র অনুসারে কি হতো বলো? এটা সারা জীবনে গতিশীল থাকবে। গতিশীল বস্তু কি থাকবে সারা জীবনে? হ্যাঁ, সারা জীবনে সমদ্রুতিতে চলতে থাকবে। কিন্তু ঘর্ষণ আছে বলে বিধায় এটা কি হয়? একটা সময় স্থির হয়ে যায়। তো আমরা আপাতত আদর্শ কেসটা আমরা বিবেচনা করব, যে এখানে স্প্রিং এর ভরটা আমরা উপেক্ষা করব,
আর শুধু যে ডান প্রান্তে যে মুক্ত প্রান্তে যে এমকেজি ভরে কণাটা যুক্ত করা হয়েছে সেটা আমরা কাউন্টে নিয়ে আসবো। আর এখানে ঘর্ষণ বলটা নাই, অর্থাৎ এমকেজি ভরে কণা যে তলের উপরে গতিশীল সেই তলের সাথে ওই এমকেজি ভরের যে তল সেই তলের স্পর্শ তলে কোনো ঘর্ষণ নাই। তো সেই ক্ষেত্রে এখন বলো দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে বলো তো এমকেজি ভরে কণার সরণ কোন দিকে হয়েছে বলো তো? সাম্যাবস্থা হতে মাঝের অবস্থার নাম কি? ডান দিকে হয়েছে স্যার। মাঝখানের অবস্থার নাম কি? সাম্যাবস্থা, মধ্যাবস্থা, জি স্যার, x সমান 0 সর্বনিম্ন অবস্থা। ঠিক আছে। আর এই ডান দিকে যে এ বিন্দু, আবার বাম দিকে কোন একটা পয়েন্ট এখানে অবস্থান করে, ধরো এটা বি বিন্দু বিবেচনা করলাম, তো এ অবস্থান আর বি অবস্থানের নাম কি বলতো? প্রান্তীয় অবস্থান বা সর্বোচ্চ অবস্থান। তাহলে মাঝের অবস্থাটার নাম কি বলো? x = 0 রেখা সাম্যাবস্থা না ওটা। বেশ কয়েকটা নাম বলেছি, সবগুলো মনে রাখবে। সাম্যাবস্থা, সর্বনিম্ন অবস্থা, মধ্যাবস্থা, সবগুলো নাম একটু মনে রেখো। হ্যাঁ। আর ডানে যে অবস্থান করছে এ তে বা বি তে, সেটাকে আমরা কি বলবো? প্রান্তীয় অবস্থা বা সর্বোচ্চ অবস্থা। তো বলতো এই স্পন্দন গতি সম্পন্ন এই কণাটা, এমকেজি ভরে কণাটা সাম্যাবস্থা হতে ডানে অথবা সাম্যাবস্থা হতে বামে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটার নাম কি বলতো? বিস্তার, অ্যামপ্লিটিউড। পড়েছো? বিস্তারের নাম শুনেছো তোমরা? জি স্যার, শুনেছি স্যার। জি স্যার। তরঙ্গে তো এটা তরঙ্গতে ছিল ক্লাস 10 এ। তো ওটাই তো, যে তোমার এটা মানে তোমার এই যে স্পন্দন গতি সম্পন্ন একটি কণা সাম্যাবস্থা হতে ডানে অথবা বামে। তো সাম্যাবস্থা মানে কি? ধরো আমি নামকরণ করলাম, ধরো ও বিন্দু। তাহলে বলতো ও এ যে দূরত্ব, এটাকে কি বলা হয়? বিস্তার। বিস্তারকে আমরা অনেক সময় ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি, আবার অনেক সময় ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি, যেকোনো একটা দিয়ে প্রকাশ করা হয়। অ্যামপ্লিটিউড। বাম প্রান্তে যেটা আছে অ্যামপ্লিটিউড। হ্যাঁ। তো ও বি = এটা এ অথবা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে কি? তাহলে বিস্তারের সংজ্ঞা কি? যে সাম্যাবস্থা হতে স্পন্দন গতি সম্পন্ন একটি কণা সাম্যাবস্থা হতে সর্বোচ্চ যে ডানে দূরত্ব অথবা বামে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, সেটাকে তোমার কি বলা হয়? বিস্তার। বিস্তারের সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে 1 মার্কের জন্য। এই সংজ্ঞাটা একটু দেখবে তোমরা। সাম্যাবস্থা স্পন্দন গতি সম্পন্ন একটি কণা সাম্যাবস্থা হতে ডানে অথবা বামে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। এটাই হচ্ছে বিস্তারের সংজ্ঞা। তো সেই ক্ষেত্রে এখন বলো দ্বিতীয় চিত্র বা তৃতীয় চিত্র থেকে বলো আমার এই এমকেজি ভরে কণাটার সরণ কোন দিকে হয়েছে? দ্বিতীয় চিত্রে ডান দিকে হয়েছে, কিন্তু এই স্প্রিং এর ভিতরে যে বাধাদানকারী বল তৈরি হয়, প্রত্যয়নী বল তৈরি হয়, পুনরানয়ন বল, স্থিতিস্থাপক বল, স্প্রিং বল, মনে আছে সেই বলটার নাম? জি স্যার, প্রত্যয়নক বল মেইনলি। আর জি স্যার। তাহলে বলো তো ওই বল -kx। হ্যাঁ, তাহলে ওই বলটার কারণে কি হয়? এই এমকেজি ভরে কণাটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। জি স্যার। তাহলে এই স্পন্দন গতির কিন্তু বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে এটা একটা পর্যাবৃত্ত গতি বলা যায়। সেটা কেন বলা হয়? এখানে একটা সাইন ফাংশন আসে ক্যালকুলেশন করে। সাইন ফাংশন হচ্ছে একটা পর্যাবৃত্তিক ফাংশন, এই জন্য এই স্পন্দন গতিও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্পন্দন গতি এক ধরনের, এটা একটা সরলরৈখিক গতি। খেয়াল করে, এটা সরল রেখা বরাবর কিন্তু এটা গতিশীল আছে, তাই না? এ থেকে বি, আবার বি থেকে এ, তাহলে এটা কি একটা সরলরৈখিক গতি? এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গতির ক্ষেত্রে এই বস্তুর উপরে যে বল কাজ করে, এই যে এমকেজি ভরে বস্তুর উপরে যে বল কাজ করে, এই বলটা সব সময় কোন বিন্দু অভিমুখী কাজ করে বলো? সাম্যাবস্থা বিন্দু অভিমুখী। এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার এই বলটা সর্বদাই সরণের সমানুপাতে কিন্তু বিপরীত। দেখো এই এমকেজি ভরে কণাকে যে তুমি সাম্যাবস্থা থেকে ডান দিকে নিয়ে যাচ্ছ, তাহলে সরণের ডিরেকশন কোন দিকে? ও থেকে এর দিকে। বাট প্রত্যয়নী বলের ডিরেকশন কোন দিকে? এ থেকে ও এর দিকে। আবার তুমি যখন এই কণাটা যখন ও থেকে বি এর দিকে যাবে, তখন সরণের ডিরেকশন কোন দিকে? সাম্যাবস্থা থেকে বাম দিকে। ওই মুহূর্তে প্রত্যয়নী বলের ডিরেকশন কোন দিকে বলো তো? বি থেকে এর দিকে, বি থেকে ও এর দিকে। বি থেকে ও এর দিকে স্যার। তাহলে কি শিখলাম আমরা যেটা শিখলাম যে এটা সংকোচন বা প্রসারণ যেটাই বলো না কেন, এই বস্তুর উপরে ক্রিয়াশীল যে বল, এই বলটা সবসময় কোন বিন্দু অভিমুখী কাজ করে? সাম্যাবস্থা বিন্দু অভিমুখী। এবং এই বলটা সর্বদাই সরণের সমানুপাতে কিন্তু বিপরীত। এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো, এগুলো হচ্ছে সরল স্পন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থেকে কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে বলো? আকাশ কর্মকার বলো। আকাশ বলো তো, এই যে আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে এবং কিভাবে? স্যার এখানে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে স্যার। হ্যাঁ, স্পন্দন গতির বৈশিষ্ট্যগুলো লিখো, এটা আসতে পারে। আবার কি ওই যে বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ গুলো আছে, ওই যে বলে না যে স্পন্দন গতির ক্ষেত্রে রোমান সংখ্যায় 1 2 3 দিয়ে বলা হলো, এখানে এরপরে বলা হলো যে নিচের কোনটি সঠিক। এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষা আসে। সবাই কি শুনতে পাচ্ছ? আমাকে বুঝতে পারছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে।
আচ্ছা, এবারে আমরা এই যে স্পন্দন গতি বা সরল দোল গতি যেটা আমরা পড়লাম, এই গতির একটা সমীকরণ আছে, ব্যবকলনী সমীকরণ বলা হয় এটাকে। এই ব্যবকলনী সমীকরণটা আমরা একটু বের করব। সিম্পল হারমোনিক মোশনের ইংলিশে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। তো এটার ব্যবকলনী যে সমীকরণটা আছে, সমীকরণটা আমরা এখন বের করব। ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েশন। ব্যবকলনী বা ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটাকে বলা হয়। ডিফারেনশিয়াল তাহলে নিশ্চয়ই তাহলে এটা কি অপারেটর আসবে সমীকরণের মধ্যে? ব্যবকলনী অপারেটর আসবে ডিডিএক্স। আমরা ডিডি, আমরা এটা ফিজিক্সের ক্ষেত্রে ডিডিটি এটা বেশি আসে আর কি, আর ম্যাথের ক্ষেত্রে নরমালি তোমাদের ডিডিএক্স টা বেশি আসে। তো এই অপারেটরটা আসবে, এই অপারেটর আসবে বলেই সেটা একটা ব্যবকলনী সমীকরণ। তো সেটা কিভাবে আসে? আমরা আবারও স্পন্দন গতির সরল সন্ধিত স্পন্দন গতির সংজ্ঞায় ফিরে যাচ্ছি। তাহলে সরল সন্ধিত স্পন্দন গতির সংজ্ঞায় কি আমরা একটা বাক্যে লিখে দিতে পারি না যে বল যদি কোনো জায়গায় দেখো ত্বরণের বল যদি সরণের সমানুপাতিক এবং বিপরীত হয়, তাহলে এই গতিটাকে আমরা কি গতি বলবো? সরল সন্ধিত স্পন্দন গতি বলবো। সরল সন্ধিত একটা প্রধান বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু। অথবা এ সমানুপাতিক যদি -x আসে তাহলে কিন্তু এটা সরল সন্ধিত স্পন্দন গতি। কেননা ত্বরণ যদি থাকে তাহলে তো বল থাকবে। এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এফ নট ইকুয়াল টু 0 হবে। কেননা আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তো যেহেতু এ নট ইকুয়াল টু 0 তাহলে এফ ও কি হবে? নট ইকুয়াল টু 0। তার মানে কি ত্বরণ থাকা মানে কি থাকবে? বল থাকবে। কি সবাই কি আমার কথাটা নিতে পেরেছো? জি স্যার, অবশ্যই। তাহলে এগুলো হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, তো এই জন্য বলা হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীত হওয়ার অর্থ যা, বল সরণের সমানুপাতিক এবং বিপরীত হওয়ার অর্থ সেম, একই জিনিস। আচ্ছা, এখন বলো, তোমরা নিজেরা বলো, এই জায়গা থেকে আমরা কি লিখেছিলাম বলো তো? কার্যশক্তি ক্ষমতা অধ্যায় এফ ইকুয়াল কি লিখেছিলাম? -kx। -kx, জি স্যার, এটা ধ্রুবক দিয়ে। না, এটা ধ্রুবক না, এটা কিন্তু একটা স্পেসিফিক নাম আছে, কে এর স্পেসিফিক নাম স্প্রিং ধ্রুবক এটা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা স্প্রিং ধ্রুবক বলবো। আচ্ছা বলো তো, সরল দোলকের ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? এই কেটাকে কি বলবো? সরল দোলকের ক্ষেত্রে কিন্তু বল ত্বরণের সমানুপাতিক এবং বিপরীত, সরণের সমানুপাতিক এবং বিপরীত বল। তো সেই ক্ষেত্রে আমরা এই কেটাকে কি স্প্রিং ধ্রুবক বলবো এই সরল দোলকের ক্ষেত্রে? না স্যার। তাহলে কি বলবো বলো? এটা কিন্তু কার্যশক্তি ক্ষমতা অধ্যায়। হ্যাঁ, ভেরি গুড। এই কেটাকে কিন্তু তখন আমরা বলবো বল ধ্রুবক। সুতরাং যখন তুমি স্প্রিং নিয়ে আলোচনা করবে, হ্যাঁ, তখন তুমি বলতে পারো এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে এটাকে অবশ্যই কি বলতে হবে বলো? বল ধ্রুবক। এখন যদি তুমি সরল দোলকের ক্ষেত্রে এটাকে স্প্রিং ধ্রুবক বলো তাহলে কি কথাটা কি সঠিক হলো বলো? সরল দোলকের ক্ষেত্রে হবে না স্যার। তাহলে সরল দোলকের ক্ষেত্রে কি বলতে হবে? বল ধ্রুবক। আর তোমার স্প্রিং নিয়ে আলোচনা করলে সেই ক্ষেত্রে তুমি কি বলবে? এটাকে স্প্রিং ধ্রুবক। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, তো এই পড়াটা কোথাকার, কোন অধ্যায়ের? কার্যশক্তি ক্ষমতা অধ্যায়, এই যে এফ ইকুয়াল -kx। আচ্ছা, এখন চলে এসো, তোমার এই জায়গা থেকে আমরা এফ সমান কি জানি? আমরা এফ সমান কি জানি বলো? এম এ। কেননা বল থাকা মানে কি আছে? ত্বরণ থাকা। আর ত্বরণ থাকা মানে আমরা এফ সমান কি লিখবো? এম এ লিখবো, দ্যাট ইজ -kx, ডানে যা আছে সেটাই। এবারে আমরা a প্লাস কে বাই এম ইন্টু এক্স দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো? 0 লিখবো। দেখো তো আমি এখানে কি কাজ করেছি, উভয় পক্ষে এম দ্বারা ভাগ করে সাইড চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবারে পরের লাইন আমরা ত্বরণটাকে কিভাবে ডিফাইন করি বলো তো? সরণকে যদি সময়ের সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায় বলো? দুইবার। আর এই যে কে বাই এম, এটার পরিবর্তে আমরা ধরে নিচ্ছি ওমেগা স্কয়ার ইনটু এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণটাই হচ্ছে স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ। কেন ব্যবকলনী বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হচ্ছে এই সমীকরণটাকে? কারণ হচ্ছে এই যে সরণকে তোমার সরণ ধরো এক্স, তাহলে সরণকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো? বেগ পাওয়া যায় না? তাহলে এটা কি ভি। আবার এই ভি কে যদি আরেকবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডি ডিটি, আর ভি মানে হচ্ছে তোমার ডিএক্স ডিটি। এই যে এটা মানেই হচ্ছে তোমার সরণকে সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? ডি স্কয়ার এক্স বাই কি ডিটি স্কয়ার। এই যে এটাই হচ্ছে ত্বরণ। তো এখন বলো এখানে কি অপারেটর এসছে? এটা কি ডিফারেন্সিয়াল অপারেটর না? এই যে তোমার ডিডিটি যে অপারেটর, এই অপারেটরটার নাম কি? ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে এই সমীকরণটা যেহেতু তোমার এই সরণটা যেহেতু তোমার টাইমের উপরে ডিপেন্ডেন্ট এবং এটা যেহেতু ডিফারেন্সিয়াল অপারেটর, সুতরাং এই যে সমীকরণটা আমরা যেটা বের করলাম এটা কি সমীকরণ? ব্যবকলনী সমীকরণ বা অন্তরিক তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি সবাই কি কথা আমার কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, কিন্তু তোমরা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আমি কিন্তু হ্যাঁ এর পরিবর্তে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার এটা আমরা ঠিক বুঝলাম,
কি করে এলো সেটা আমরা ব্যাখ্যা দিলাম। এবারে এই এখানকার এক্স এখানকার এক্স এটাও ঠিক আছে, কিন্তু আমরা কে বা এম এর পরিবর্তে কিন্তু একটা রাশি এখানে লিখেছি, খেয়াল করো কি লিখেছি বলো? ওমেগা ওমেগা Omega স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার লেখা হয়েছে। কে বাই এম। অর্থাৎ আমার এই যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম, তো তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার কে ওমেগা বাই ইকুয়াল এম। রুট কে বাই এম। এখন প্রশ্ন হচ্ছে এই রাশিটির নাম কি বলো তো? এই ওমেগাকে তোমরা কি নামে জানো তোমরা বলো তো? কৌণিক বেগ নামে জানি স্যার। কৌণিক বেগ। আচ্ছা, এখন আমরা এখানে কৌণিক বেগ, এখানে কি আমাদের যে গতিটা, এই সরল দোলক, এই যে মানে স্প্রিং এর যে গতিটা বা সরল দোল যে গতি, এটা কি আসলে তোমার বৃত্তাকার গতি বলো তো? না না না, স্যার, স্যার। একদম পুরোপুরি না। তা বৃত্তাকার গতি না তো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি কৌণিক বেগ বলতে পারবো? না স্যার, এটা যেহেতু স্পন্দন গতি একটা। এই জন্য এটার আলাদা একটা নামকরণ করা হয়েছে, গতি আলাদা হওয়ার কারণে। সেটা হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্ক বলা হয় এটাকে। তাহলে কৌণিক কম্পাঙ্ক আমরা নামটা কখন করি বলো? এখন নিজেরা বলো। এখন এই যে কৌণিক কম্পাঙ্ক, কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তো বলো, স্যার, উত্তর শোনা দাও। যাচ্ছে। আমরা এখানে কৌণিক কম্পাঙ্কের নামটা কখন করব? ওমেগাকে কৌণিক কম্পাঙ্ক বলা হচ্ছে কখন? যখন স্যার সরল যে সন্ধিত গতি। পর্যাবৃত্ত গতি সরল হবে, সন্ধিত সরল গতির গতির ক্ষেত্রে। ক্ষেত্রে। বলবে যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে বা সরল দোল গতির ক্ষেত্রে। আর বৃত্তাকার গতি হলে অবশ্যই এই ওমেগাকে তোমরা কি বলবে? কৌণিক বেগ। কিন্তু কৌণিক অন্য যে কোনো বেগ, ক্ষেত্রে জি এটাকে স্যার। আমরা কি বলবো? কৌণিক কম্পাঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই যে কে বা এম এটার পরিবর্তে আমরা ওমেগা স্কয়ার কেন ধরলাম? আমরা অন্য কিছু ধরতে পারি না? আমরা কি এটাকে ত্বরণ লিখতে পারি না, বল লিখতে পারি না, বা পর্যায়কাল লিখতে পারি না, বা সরণ লিখতে পারি না? কিন্তু কে বা এম এর পরিবর্তে কেন ওমেগা স্কয়ারই ধরা হচ্ছে? এরও কিন্তু ব্যাখ্যা আছে, লজিক্যাল ব্যাখ্যা আছে। লজিক্যাল ব্যাখ্যাটা হলো এই যে আমরা দেখো এই ওমেগা স্কয়ার রাশিটির একক বা মাত্রা যা হবে, এই কে বাই এম এই অনুপাত রাশিটির একক বা মাত্রাও তাই। এই জন্য তোমার এই কে বাই এম এর পরিবর্তে কি ধরতে হবে? ওমেগা স্কয়ার ধরতে হবে। তুমি ইচ্ছা করলে কিন্তু অন্যটা ধরতে পারবে না। কিভাবে? দেখো, ওমেগা স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা মানে কি 2 পাই বাই টি, তার উপরে আমরা কি লিখতে পারি? স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে 4 পাই স্কয়ার ডিভাইডেড কি টি স্কয়ার। তো এখান থেকে বলো তো, এখান থেকে আমরা কি বলতে পারি? মাত্রা কত? টি ইনভার্স 2, আর একক কত? সেকেন্ড ইনভার্স 2। দেখো, টি ইনভার্স 2 হচ্ছে মাত্রা আর সেকেন্ড ইনভার্স 2 হচ্ছে একক। তাহলে ওমেগা স্কয়ার এর মাত্রা আর একক কি সেটা আমরা পেয়ে গেলাম। এবারে চলে এসো, আমার কথা কি শুনতে পাচ্ছ? স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, এখানে তো আমরা 2 পাই না দিয়ে 1 দিয়েও তো স্যার মাত্রাটা মিলাইতে পারতাম, তাহলে স্যার মানে সেটা কেন করলাম না? 1 দিয়ে কি দিবা? যেমন স্যার 1/t তারপর উপরে হোল স্কয়ার, সেক্ষেত্রে এইভাবেও স্যার আমরা মাত্রাটা মিলাইতে পারতাম। হ্যাঁ, মিলানো মানে যাবে। ওমেগা না দিয়ে মানে এটা দিলাম কেন স্যার? কোনটা দিলে তোমরা? মানে 2π/t না দিয়েও তো স্যার 1/t হোল স্কয়ার দিয়েও তো মিলানো যাইতো স্যার মাত্রাটা। 1/t হোল স্কয়ার কেন? 1/t হোল স্কয়ার কোথায় পেলে? ওমেগা সমান কি 1/t নাকি 2 পাই না বাই? স্যার, মানে বলতেছি স্যার যে ওমেগা আমরা না দিতাম, মানে মাত্রা মিলানোর ক্ষেত্রে স্যার ওমেগা না দিয়েও স্যার মাত্রা মিলানো যায় যদি অন্য কোনো রাশি, যেমন 1/t তারপর পুরোটার উপর স্কয়ার, কিন্তু তারপর আমরা ওমেগাই দিলাম স্যার 2π/t হোল স্কয়ার দিয়ে। তার লাস্টে তো তুমি আবার ওমেগা স্কয়ারে নিয়ে আসতেছো। এটা ওমেগা কৌণিক বেগের যে নরমাল ডেফিনেশন, সেটা আমরা কি জানি? যে ওমেগা ইকুয়ালটা আমরা জানি না যে 2π/t। এটা তো আমরা জানি। স্পন্দন গতির ক্ষেত্রে কিন্তু এই যে 2π অর্থাৎ যে 360 ডিগ্রি, এটা কিন্তু এখানে তৈরি হয়। দেখো, আমি একটু বুঝিয়ে দিই। এই যে স্পন্দন গতি সম্পন্ন কণাটা, এম কেজি ভরের কণাটা দ্বিতীয় চিত্র থেকে বলা হচ্ছে। ও থেকে যখন এ তে যাবে তখন কিন্তু অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। হ্যাঁ, এবার আবার এ থেকে যখন ও তে যাবে তখন আরো 90 ডিগ্রি। তাহলে টোটাল কত হলো বলো? 180 ডিগ্রি। এবারে যখন সে সমাবস্থা থেকে বি তে যাবে তখন আরো 90 ডিগ্রি যোগ হবে। তাহলে কত ডিগ্রি হলো তোমার? 270 ডিগ্রি। এবারে বি থেকে যখন আবার এ তে যাবে তখন কিন্তু টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু হয়ে যাবে তোমার 360 ডিগ্রি। এটা মানে স্পন্দন গতি এক ধরনের মানে পর্যাবৃত্ত গতি। এই জন্যই বলা হয় যে তোমার এটা তোমার ওই যে ও থেকে এ তে যাবে, আবার এ থেকে ও তে আসবে, আবার ও থেকে বি, আবার বি থেকে ও। এই যে টোটাল যে পথ, এই যে পর্যায়কাল যে সময়টা, এই সময় পরে কিন্তু তোমার এখানে টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই জন্য তো তোমার এটা পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি বলা হচ্ছে। তো সেটা সমীকরণ আনলে এটা ক্লিয়ার হবে। তো এই যে তোমার তাহলে 360 ডিগ্রি মানে কত? 2π না? তাহলে কৌণিক বেগ তো আমরা ওটাই লিখবো, 2π/t লিখবো। তাহলে সেই 2π/t তার উপরে স্কয়ার করে এটা পেয়ে গেলাম। এবারে চলে এসে কে বাই এম। তো কে সমান কত আবার আমরা জানি বলো? আমরা জানি যে এফ ইকুয়াল কি জানি আমরা? কে এক্স। আমরা ওই মাইনাসটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে কে সমান আমরা কত জানি বলো তো? এফ ডিভাইডেড এক্স। বাদ দিয়ে দাও, একক মাত্রা বের করার সময় মাইনাস ভ্যারি করে না, কোনো ম্যাটার করে না এটা।
আচ্ছা, তাহলে আমরা কে এর পরিবর্তে কি লিখবো? f ডিভাইডেড x, আর এখানে m আগে থেকে একটা আছে, তাই না? তাহলে উপরে f সমান কত লিখবো আমরা? m এ লিখবো ডিভাইডেড x ইনটু m, তাহলে নিচের m আর উপরের m কি হবে? কাটাকাটি হবে। তো এটা কি আসছে? ত্বরণ। তো ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, আর নিচে কি? সরণ। সরণের একক কি? মিটার। এই মিটারের উপরে মিটারটা কাটাকাটি হয়ে ফাইনালি দেখো আমরা এখানে ইউনিট পেয়ে গেলাম কত? সেকেন্ড ইনভার্স 2। তো ইউনিট যদি সেকেন্ড ইনভার্স 2 হয় তাহলে মাত্রা কি হবে? টাইম ইনভার্স 2 হবে। জি স্যার। তাহলে এখন বলো তো এই ওমেগা স্কয়ারের একক এবং মাত্রা যা হয়েছে আর কে বাই এম এর এটার মাত্রা একক কি? অনুরূপ। এই জন্য আমরা কে বাই এম এর পরিবর্তে আমাদের কি ধরতে হয়েছে? ওমেগা স্কয়ার ধরতে হয়েছে। সো দ্যাট ইজ দ্য আনসার। দেখো বুঝতে পেরেছো কিনা? স্যার এটা কি আমাদের অনুধাবন কোশ্চেন হিসেবে আসবে স্যার? হ্যাঁ, অনেক সময় আসতে পারে, অনেক সময় আসতে পারে যে স্পন্দন গতি সমীকরণে তোমার ওমেগা স্কয়ার কে বাই এম রাশিটিকে ওমেগা স্কয়ার ধরা হয় কেন, তখন এই যে একক মাত্রার এই বিশ্লেষণটা তোমাদের দিতে হবে, দেখাতে হবে, এই ব্যাখ্যাটা দিতে হবে তোমাদের। এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে। আচ্ছা, এবারে চলে এসো, পড়া তো বেশি আগানো গেল না তোমাদের। সেটা হচ্ছে এই যে আমরা যে সমীকরণটা পেলাম ডি স্কয়ার এক্স বাই ডি টি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এস, এই সমীকরণটাকে তোমার কি বলা হচ্ছে? স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ। আচ্ছা, এখন তোমার এই সমীকরণটাকে যদি সমাধান করা হয় তাহলে আমরা কয়টা সমাধান পাবো বলো তো? এটা কত ক্রমের ব্যবকলনী সমীকরণ, কত অর্ডারের ব্যবকলনী সমীকরণ? এখানে দেখো ডি স্কয়ার দুই অর্ডারের স্যার, দুই অর্ডারের, মানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা যেমন তোমরা গণিতে পড়ে এসছো না, এই যে তোমার এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা কিসের কি সমীকরণ? দ্বিঘাত। পাওয়ার কত? 2। জি স্যার, মানে দুইটা মূল আছে x এর মান। x এর কয়টা মান পাই আমরা? দুইটা মান পাই না? দুইটা পাওয়া যাবে, দুইটা পাওয়া যায়, দুইটা মান পাওয়া যায়। তো এই ব্যবকলনী সমীকরণ সমাধান করলেও কিন্তু x এর দুইটা মান পাওয়া যাবে। সমাধানের দিকে যাব না, আমি সরাসরি সমাধানটা লিখে দিব। সমাধান করতে গেলে অনেক জ্ঞান লাগবে তোমাদের। তোমরা কি ত্রিকোণমিতি ওই কি বলে ইন্টিগ্রেশনে ইনভার্স ফাংশনের তোমরা ম্যাথ করেছো? ইন্টিগ্রেশনে ইনভার্স ফাংশন ওই জ্ঞানগুলো লাগবে, ওই জ্ঞানগুলো পারলে তোমরা এটা করা যায়। যেমন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা ইকুয়াল টু সূত্র হচ্ছে sin ইনভার্স x প্লাস c। জি স্যার, এটা ইয়েস স্যার, এই কিছু জ্ঞান লাগে। তো সেই দিকে আমরা যাব না, আমরা পরে আমরা যখন ক্লাস খুলে যাবে তখন এটা দেখানোর চেষ্টা করব। তো এই সমীকরণ সমাধান করলে দুইটা মান পাওয়া যায়, একটা হচ্ছে তোমার x ইকুয়াল টু a sin, আগামী দিনে আমরা আরো ডিটেইলস কিছু কাজ দেখাবো, ওমেগা টি প্লাস ডেল। আরেকটা সমাধান হচ্ছে x ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস ডেল। এটা সাইন ফাংশন কস ফাংশন কিভাবে আসে? ক্যালকুলেশন থেকে আসবে, এটা পরে দেখাবো। এখন এই সমীকরণে যে রাশিগুলো এসেছে সেগুলোতে আমাদের জানা, a কে কি বলা হয়? বিস্তার, ওমেগা কি কৌণিক কম্পাঙ্ক, টি কি যে কোনো সময়, আর ডেলটাকে বলা হচ্ছে আদি দশা। এই ডেলটার নাম হচ্ছে আদি দশা। তো সময় শেষ হয়ে গেছে, আমরা আগামী ক্লাসে আবারও শুরু করব। তো এইটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর তোমরা আগামী ক্লাসে একটু লেখাপড়া